আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের কাগজে আনন্দবাজারে একটা দুর্দান্ত রিপোর্ট বেরিয়েছে। মানে রিপোর্টটায় বলা হচ্ছে মার্চ টু যমুনা। মানে এবার ভেবে দেখুন, মার্চ টু যমুনা হবে। মানে এই যে মিছিলগুলো আস্তে আস্তে বাড়ছে, মানে মানুষের সমর্থন পাশে আসছে। আমি বলেছিলাম না, ধীরে ধীরে মিছিলের বহর বাড়বে এবং সংখ্যায় বাড়বে, ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। এবার আওয়ামী লীগ সাহস করছে, তারা মার্চ টু যমুনা করবে, ডাক দেবে। তো এখানে আমাদের এখানে লেখা হয়েছে, এটা মানুষের ক্ষোভই আওয়ামী লীগের আন্দোলনের রসদ। আনন্দবাজারে বেরিয়েছে, দেখে নিন আপনারা। নিষিদ্ধ ঘোষিত হওয়ার 4 মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গে পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে, তাতে দলের নেতারা উৎসাহিত হতেই পারেন। আগামী দিনে আরো বড় আন্দোলনের কথা চিন্তা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব। আওয়ামী লীগ সূত্রের খবর, মোহাম্মদ ইউনূস জামানায় রীতিমতো স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপরে। তা সত্ত্বেও দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্যে ভাটা পড়েনি। তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন, আগে আওয়ামী লীগের নাম শুনলে লোকে গালিগালাজ করত, সেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। মব সন্ত্রাস থেকে তোলাবাজির রাজত্ব কায়েম হয়েছে, মানুষ দিশেহারা, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। আমি বলেছিলাম না, বিষ মাথা থেকে পায়ে নেমে যাবে, সময় গেলে সেই বিষ পায়ে নেমে গেছে। আরো কি বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে। দলের নেতাদের দাবি, গত 24শে সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে, তার বহরে রীতিমতো অবাক হতে হয়। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মিছিল আরো বাড়বে, প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে। যে অনাচার বাংলাদেশে চলছে, তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। আওয়ামী লীগ সূত্রের খবর, আগামী দিন মার্চ টু যমুনার ডাক দেওয়া হবে কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন দলীয় নেতৃত্ব। বিক্ষোভ মিছিলের তীব্রতা আরো বাড়ানো হবে। আপাতত মিটিং এ দলীয় কর্মসূচি সিদ্ধান্ত রাখতে চাইছেন না শেখ হাসিনার দলের নেতারা। সূত্রের খবর, সামাজিক কাজকর্মের মাধ্যমেও জনসংযোগ বাড়াতে শুরু করেছেন তারা। আপাত দৃষ্টিতে ওই সংগঠনগুলির সঙ্গে রাজনীতির কোন সংযোগ যোগাযোগ থাকবে না। তাছাড়া যে সকল নেতাকর্মী জেলবন্দী রয়েছেন, তাদের পরিবারগুলির পাশে আর্থিক সাহায্য দিয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দলের নেতারা মনে করিয়ে দিয়েছেন, আজ 28শে সেপ্টেম্বর দলনেত্রী শেখ হাসিনার জন্মদিন, তাই নিঃশব্দে প্রচার হয়েছে গত 15 বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে আর আজকের পরিস্থিতি কি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের কথায়, সত্যকে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল, তাই আগামী দিনে মিছিলের সংখ্যা বাড়বে তার বহরও। সূত্রের খবর, মিছিল ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ঢাকার পুলিশ অফিসারদের সরকার সাফ জানিয়ে দিয়েছে, মিছিলের আগাম খবর না পেলেই বদলি করে দেওয়া হবে। এটা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক চিন্তার মধ্যে রয়েছে। দেশের মাটিতে ক্ষোভ রয়েছে, প্রশাসনে ব্যাপক ক্ষোভ রয়েছে। দেশের মাটিতে যেমন ইউনূস বিরোধী বিক্ষোভ চলছে, বিদেশের মাটিতেও তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথায়, ইউনূসের 1.5 বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে। এই সময় খুব দূরে নয়, যখন আওয়ামী লীগের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে আসবেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউনূসের পতন ঘটাবে সাধারণ মানুষ। এটাই হবে, আমি বলেছিলাম না, এইটাই হবে। সাধারণ মানুষই রাস্তায় নেমে এসে মিছিলের সঙ্গে যোগ দেবে, দিয়ে বলবে, চলো আমরা তোমাদের সঙ্গে আছি। আমি বহুদিন আগে বলেছিলাম যে ঘর থেকে টেনে টেনে সমস্ত এদের আওয়ামী লীগ কর্মীদের বার করে নেবে সাধারণ মানুষ, কারণ তারা অত্যাচারে তারা বিদীর্ণ, জীর্ণ শীর্ণ, অনাহারে শীর্ণ হয়ে গিয়েছে। তারা এক দ্রব্যমূল্যের বৃদ্ধি, দ্রব্যমূল্য এমন জায়গায় পৌঁছেছে, দামটা
সেটা সাধারণ মানুষের পক্ষে লাগাম দেওয়া সম্ভব নয়, মানে টানা সম্ভব নয়। আমাদের এখানে একটা লাউ হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা, মানে বড় লাউ যদি আপনি বলেন, বেশ এরকম সাইজের একটা মোটা লাউ বলেন, বা লম্বাটে যদি আপনি বলেন এত বড় লাউ, তাহলে পরে সেটার দাম 25 থেকে 30 টাকা, খুব বেশি হলে। যদি 30 টাকার বেশি যায় তাহলে প্রায় মারতে ওঠে এরকম অবস্থা। সেই লাউ এখন শুনছি 80 টাকা। একটা সামান্য লাউ যেটা রান্না করলে একটা বড় লাউ এইটুকু হয়ে যাবে, তার মধ্যে এত জল থাকে, তা মানুষ খাবে কি? চালের দর তো 100 টাকা পেরিয়ে চলে গিয়েছে, ডাল তো ধরাছোঁয়ার বাইরে, তেলও তাই অবস্থা। রোজ মজুদদারদের অত্যাচারে একেবারে মানুষ পাগল হয়ে যাচ্ছে। ইউনূসের এদিকে কোনো নজর নেই। ইউনূসের গিয়ে শুধু বড় বড় বক্তৃতা আর ভারত বিরোধিতা। আরে ভারত বিরোধিতা করবি তো কর না, ভারত বিরোধী করতে কেউ না করেনি, ভারত বিরোধী করো, কিন্তু দেশের মানুষকে বাঁচিয়ে তো ভারত বিরোধিতা হবে। দেশের মানুষই যদি না থাকে তাহলে কিসের বাংলাদেশ আর কিসের তুমি নেতা? তাকে তো দেশ বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও, তবে না তুমি টিকে থাকবে গদিতে। তাই এই পাগল ছাগলদের কি বোঝাবেন? আমি যখন আগে ইউনূসকে যখন গালাগালি করতাম, মানে চোর জোচ্চোর ছ্যাচোর দুর্নীতিবাজ, তখন সব নানান রকম কমেন্ট আমার এতে আসতো, কমেন্ট বক্সে আসতো। স্যারের 100 বছর হায়াত হোক, কেউ বলছে হায়াত 1000 বছর হায়াত হোক, আপনি গোল্লায় যান, আপনি গুজববাজ। এখন সবাই মুখ খুলছে। প্রথম আমি মুখ খুলেছিলাম, এখন সবাই দেশের মানুষও মুখ খুলছে ইউনূসের বিরুদ্ধে। ইউনূস কতদিন এগুলো আটকে রাখবেন? ইউনূস এগুলো আটকে রাখতে পারবেন না। আর এদিক দিয়ে সমস্ত মানে সন্ত্রাসবাদী পাচার করছে আমাদের পাকিস্তান, যাতে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা যায়। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশটা নষ্ট হবে। আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে অস্থির করে ধ্বংস করে দাও। এবার পাকিস্তানের নওয়াজ শরীফ, তিনি ইউএনজিএতে দাঁড়িয়ে এমন একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড়। That Pakistan's sacrifices are probably the biggest around the globe. It must be respected and appreciated because we are a bulwark. Had these terrorists not been encountered by us, they would have been roaming on the streets of New York and London and God knows Far East. So I think this is our humble contribution, not only for the people of Pakistan, but the people all over the world. Today we face a... তিনি জাস্টিফাই করছেন যে সন্ত্রাসবাদকে আমরা পোষণ করি, মানে বগল দাবা করে রেখে দিই এই কারণে, যাতে ইউরোপ, আমেরিকা, লন্ডন যাতে নিশ্চিন্তে থাকতে পারে, তাই আমরা সন্ত্রাসবাদী পুষে রেখে দিই এবং আমরা বাংলাদেশ সন্ত্রাস আমরা কারখানা খুলছি। এটা হচ্ছে তার বক্তব্য। এই বক্তব্যের পরে তার অবস্থা খুব খারাপ। সে চারদিকে মার কাটের মতো অবস্থা, সে সবাই তাকে দুষছে। এই যে এতদিন ধরে তো শাহবাজ শরীফ তো এত কথা বলেছেন, কিন্তু কখনো তো বলেননি যে সন্ত্রাসবাদ আমাদের ভিতরে, আমাদের সন্ত্রাসবাদী আমাদের মাটিতে আছে। এখন বলছে কেন? এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছে সঙ্গে, ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রয়েছে বলে এখন তিনি সন্ত্রাসবাদীদের পক্ষে গান গাইছেন। আর সেই সন্ত্রাসবাদী উনি চালান করছেন বাংলাদেশে চালান করে পূর্ব দিক দিয়ে উনি চিন্তা করছেন যে অ্যাটাকটা করা হবে, তাহলে ভারত মারতে বাধ্য হবে এবং বাংলাদেশটা ধ্বংস হবে। কিন্তু ভারতও ওয়েট করছে। আগে তুই মার, তারপর আমি দেখছি। এইটা হচ্ছে ব্যাপার। এখন আগামী দিনগুলোতে বড় নাটক বাকি আছে। আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন। দেখুন, আমি বলেছি না, সূর্যোদয় হবেই, হয়তো একটু দেরি হচ্ছে। কাল রাত্রি বড়, আর তার শেষ হলে তবে দিনের আলো আসবে। আপনারা সবাই ভালো থাকবেন। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপি, 3 জন জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। তো এগুলো আমার চোখের সামনে করছে, বাট আমাদের নিজেদেরও অবশ্যই খামতি আছে যে আমরা আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমরা যদি জানতে পারতাম প্রথমে হয়তো দাগাই দিতাম যে এইটা করা যায়। তো অভিজ্ঞতার বিষয় তো সেটা আমরা মনে করি যে জনগণ ক্ষমা করবে, যে আমাদের বয়স এবং অভিজ্ঞতা হিসেবে নেমে যাবো, এখন কত থেকে দাবি করে লাভ নেই। জুলাই সন্ত্রাসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম আবারও মুখ খুলেছেন। এবার তার কথায় ভয়ের সুর।
যে কোনো সময় সরে যেতে হবে তাকে, যেতে তো আসলে হবেই তাদেরকে। দেশের জনগণ আর এক মুহূর্ত তাদেরকে রাখতে চায় না, কিন্তু এভাবে গেলে হবে? তাদেরকে তো দেশের ইতিহাস থেকেই মুছে যেতে হবে, না হলে কি হবে বলুন তো? চলুন বোঝার চেষ্টা করি, তারা যদি নিজেরা না মুছে যায় তাহলে দেশের কি ক্ষতি হবে। বাংলাদেশের ইতিহাসে জুলাই 2024 শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, জুলাই একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল। বিদেশি ডিপ স্টেটের অর্থায়নে আর প্রশিক্ষণে তৈরি একটি গোষ্ঠী হঠাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতান্ত্রিক ধারাকে ছিন্ন করেছিল। একে যে নামেই ডাকা হোক না কেন, বিপ্লব, গণ অভ্যুত্থান বা আন্দোলন, বাস্তবে এর ফল ছিল ধ্বংস। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সামাজিক সহাবস্থান ভেঙে পড়েছে, রাজনৈতিকভাবে দেশ অস্থিতিশীলতার দিকে ডুবে গেছে। এই পুরো ঘটনার অন্যতম মুখ মাহফুজ আলম বা মাস্টার মাইন্ড মাহফুজ আলম সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে যা বলেছেন তাতে তাদের ভেতরের অস্থিরতা আর ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে। তিনি সরাসরি স্বীকার করছেন, আমরা অনেক কিছু করতে চেয়েও পারিনি, সীমাবদ্ধতা ছিল, অভিজ্ঞতা ছিল না, এমনকি বলেছেন আমাদের পদত্যাগ চেয়ে লাভ নেই, আমরা এমনিতেই চলে যাচ্ছি। এই স্বীকারোক্তি আসলে তাদের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়, এটা একটা দলিল। কিন্তু শুধু ব্যর্থতার স্বীকারোক্তি দিয়ে কি দায় এড়ানো যাবে? গত 1 বছরে হাজার হাজার মানুষ খুন হয়েছে, মুক্তিযুদ্ধপন্থীরা নিপীড়িত হয়েছে, প্রশাসন ভেঙে পড়েছে, বাংলাদেশ যে বহুত্ববাদী চরিত্র থেকে মৌলবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, তার দায় মাহফুজদের উপর থেকে নামানো যাবে না, তার দায় মাহফুজ আলমদেরকে নিতেই হবে। তাদের কর্মকাণ্ডের পেছনে বিদেশি অর্থায়ন এবং মদত কতটা কাজ করেছে তা আজ আর গোপন নেই। যে কোনো স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বাইরের শক্তির যে কৌশল, তারা সেই কৌশলের এজেন্ট হয়ে কাজ করেছে। অথচ নিজেদের গণতন্ত্রপ্রেমী সাজাতে গিয়ে মাহফুজ আলম বলছেন এখন সবাই কথা বলতে পারছে। আহা, কথা বললে চাকরি চলে যায়। এবং কথার অন্তরালের বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে, কারাগারে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক সম্পাদক রয়েছেন। টিভি চ্যানেলের সিও নিয়োগ দেওয়া হয়েছে অচেনা লোকদের, যাদেরকে কেউ চেনে না, দখল নেওয়া হয়েছে টিভি চ্যানেলগুলোর। একে গণতন্ত্র বলা যায়? মানে এটা তো স্রেফ ভণ্ডামি, ভণ্ডামি নয়? মাহফুজরা আজ জামায়াত শিবিরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেছেন দেশের 10টা জায়গায় বিএনপি দখল করেছে, জামায়াত করেছে 3টা, আর বাকি 70টা মনে হয় এনসিপির গুন্ডারা দখল করেছে, তাই না? কিন্তু সবাই জানে জুলাই ঘটনার পর থেকে জামায়াত শিবির এবং মৌলবাদী গোষ্ঠীগুলো যে দেশ চালাচ্ছে এবং সবচেয়ে সুবিধা পেয়েছে কারা? এই মাহফুজ আলমরা এবং হাসনাত সার্জিসরা। প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় সবখানে এদের দখলদারিত্ব উপেক্ষা করা করতে পারবেন আপনি? আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে সন্ত্রাস চালানোর পর হঠাৎ জামায়াতকে দোষারোপ করা আসলে কৌশল নিচ্ছেন, মানে এই মাহফুজের কথা বলছি আর কি। আরেকটি বড় ভণ্ডামি হলো রাষ্ট্রের অর্থায়নে দল চালানো। এই মাহফুজ আলমরা নিজেদের রাজনৈতিক দলকে রাষ্ট্রের অর্থে চালাচ্ছে, জনগণের টাকায় জনগণ বিরোধী রাজনীতি করছে, তারপরও গণতন্ত্রের বড় বড় সবক দিচ্ছে তারা। মানে কি প্রতারণা বলেন, প্রতারণার সীমা আছে। সবচেয়ে ভয়াবহ জায়গাটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, বাংলাদেশের জন্ম কথাকে ছোট করা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকে অপমান করা, প্রকৃত ইতিহাস মুছে ফেলে 2024-এর ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা তো ইতিহাস সন্ত্রাস। আর এই সন্ত্রাসের কাজটি মূলত মাহফুজরা 2024-এর আগস্টের পর থেকে নিয়মিত করছেন। ডক্টর ইউনূসকে ছোট জগন্নাথ হিসেবে বসিয়ে রেখেছেন। ডক্টর ইউনূস নিজেও এদেরই অংশ, অস্বীকার করার কোনো কারণ নেই। এবং জামায়াত বিএনপিকে সঙ্গে নিয়ে এই মাহফুজ আলমরা, হাসনাত, সার্জিস, নাহিদরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, আবার এখন বড় বড় কথা বলে। তাদের বক্তব্যে আরেকটি বিষয় আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে মাহফুজ আলম পড়াশোনা করেন, বোঝা যায়। তিনি নাকি মার্কস পড়েন, লেনিন পড়েন, লোকে বলে। নিজেই তিনি আবার উদাহরণ টেনেছেন, রুশ বিপ্লবের পরও প্রলেতারিয়েটরা 3 বছরের বেশি টিকতে পারেনি, জারের লোকজনকে ফিরিয়ে আনতে হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে তা তারা জানে, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে। 5 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী এখন জেলের ভেতর বন্দী। তাদেরকে কোন কারণে জেলে রাখা হচ্ছে? স্বাধীনতার কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে সন্ত্রাসী আইনে তাদেরকে জেলে পোড়া হচ্ছে। কয়েকদিন আগেও আব্দুল লতিফ সিদ্দিকী, আবু আলম মোহাম্মদ, শহীদ খান সহ এদেরকে জেলে ঢোকানো হয়েছে। দেশকে ধ্বংস করা আর মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া তারা আর কোন কাজটি করতে পেরেছে বাংলাদেশের জন্য বলুন তো? আপনি দেখেছেন কোনো কাজ? ভালো কাজের উদাহরণ আপনি পাবেন? আমি পাইনি আসলে। বাংলাদেশের যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে তা অপরিমেয়। অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসন ভেঙে পড়েছে, সমাজে অবিশ্বাস আর বিভাজন তৈরি হয়েছে। এসব ক্ষতি কোনো ক্ষমা প্রার্থনা মুছে দিতে পারে না।
শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না। তো মাহফুজরা যতবারই বলুক আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, এটা ন্যাকামি। এই ন্যাকামি দিয়ে কাজ হবে না। এই বাংলাদেশকে এই ধ্বংসের দিকে নিয়ে আসার, এই বাংলাদেশের এই ধ্বংস করার দায় তাদের ঘাড়ে বর্তাবে এবং তাদেরকে এই দায় নিতে হবে। এবং আপনাকে এই কথা বলতে হবে যে বাংলাদেশকে বাঁচাতে হলে মাহফুজ আলমদের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, মুছে যেতে হবে, মুছে ফেলতে হবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে। জনগণের প্রত্যাখ্যান এমন হতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ষড়যন্ত্রের সাহস না করে। মাহফুজরা যে ক্ষতি করেছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে তাদের সম্পূর্ণ সরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। ইতিহাসে তাদের জায়গা শুধু এক দুঃস্বপ্ন হিসেবে থাকবে। আর সেদিনই বাংলাদেশের মুক্তি ঘটবে যেদিন মানুষ নির্দ্বিধায় বলতে পারবে মাহফুজ আলমরা আর নেই, হাসনাত সার্জিসরা আর নেই, তারা কোথাও নেই। এই তাদেরকে নেই করে দেবে বাংলাদেশের জনগণ, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি করবেন। এবং এই নেই হয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন মুক্তি ঘটবে। আপনি তখন বাংলাদেশে বলতে পারেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সেটাকেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে মানুষ চিহ্নিত করবে। ভালো থাকুন সবাই।